বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থাটা আসলে অনেকটাই, যদি তাদের প্রতি সম্মান রেখেই যদি আমরা বলি, অনেকটা লেজে গোবরে অবস্থা। কারণ বাংলাদেশ সেনাবাহিনীর একটা বড় অংশ মনে হচ্ছে, আমরা ইতিমধ্যে 10 মাসে এটা বুঝতে পারছি, একটা বড় অংশ গত 10-15 বছরে যেটা হলো অ্যান্টি বাংলাদেশ যে ফোর্স বাংলাদেশের ভিতরে রয়েছে, তাদের আত্মীয় স্বজন এবং ব্রেন ওয়াশ করা হয়েছে, তাদের এটা রয়েছে এটার ভিতরে। কিন্তু তারা তো আর্মিটা চালায় না, আর্মি তো চালায় কমান্ডার। কমান্ডিং অফিসারদের ভিতরে কত পার্সেন্ট বাংলাদেশ বিরোধী, সেটা সম্বন্ধে আমাদের ছোট্ট জ্ঞান থাকলেও, যেহেতু এটা অন্যভাবে আলোচনা করার প্রয়োজন, কারণ অনেক কিছু বিষয় আছে একদম আমাদের সেনাবাহিনীর যাতে আত্মসম্মান বোধটা নষ্ট পুরোপুরি না হয়ে যায়, সেটা নিয়ে বিস্তারিত আলাপ এই ফর্মে করা যাবে না। কিন্তু যে বিষয়টা আপনি বললেন, সেটা একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটার অন্য একটা অবস্থান রয়েছে। উদাহরণ ধরে নেওয়ার কথা, যে আন্তর্জাতিকভাবে ইউরোপিয়ান ইউনিয়ন বা ভলকার তুর্ক বলল, আমাদের কিন্তু বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন চাই। কিন্তু যেই আর্মি প্রধানকে উনি ফোন করেছিলেন, বলছেন, বা আর্মিকে ফোন করেছিলেন, সেই আর্মিকেই যদি মনে করি, ভলকার তুর্ক এখন বলছে যা হওয়ার হয়ে গেছে, নির্বাচন কিন্তু হবে সবাইকে নিয়ে এবং আপনাকে। কিন্তু আমাদের ঠিকাদার আর্মি যাদেরকে স্লোগানে বলা হচ্ছে, তারা নিশ্চয়ই গ্রিন সিগন্যাল পাওয়ার জন্য বসে রয়েছে পরাশক্তির কাছ থেকে। এটা আমার কথা নয়, এটা অ্যানালাইসিস যারা করছেন বাংলাদেশের সেনাবাহিনীর অবস্থান নিয়ে, এর মধ্যে রয়েছেন আমেরিকান অ্যানালিটিক, অলসো ফ্রম ব্রিটেন এবং ভারতীয়। তাদের ধারণাটা হলো যে ভারত যদি বলে যে তোমাদের নির্বাচন করতে হবে ইনক্লুসিভলি, নিশ্চয়ই এরকম কি ভাবছে বাংলাদেশের সেনাবাহিনী যে না, আমাদেরকে তো যুক্তরাষ্ট্র কিছু বলছে না, এরকম কি তারা ভাবছে? আমরা এটা কিন্তু আরেকটা ডেঞ্জারাস পয়েন্ট আপনার মাধ্যমে আমি ব্রেক আউট করেই, সেটা হলো যে আপনিও যেভাবে কাজ করে জানেন, বুঝতে পারেন, একটা গভীর দুর্যোগ দেখাতে আসছে সামনে, এবং সেটা এটাও হতে পারে একটা মেটিকুলাস ডিজাইনের অংশ, কিন্তু আর প্রতিহত করার উপায় নেই, ইচ্ছা করলেও প্রতিহত করতে পারবে না ডক্টর ইউনূস সরকার। সেটা কি, নভেম্বর, অক্টোবর, ডিসেম্বর এই সময়গুলোতে বাংলাদেশে আসলে একটা সিরিয়াস অর্থনৈতিক রিসেশন দেখা, এর মৌলিক কারণ রয়েছে। একটা ছিল যে বাংলাদেশের অস্থির পরিস্থিতি থাকলে, মানে যেটাকে ডক্টর ইউনূস বারবার বলার চেষ্টা করেছিল, যুদ্ধ অবস্থা, যেখানে যুদ্ধই নেই সেখানে যুদ্ধ অবস্থা কিসের? যুদ্ধ অবস্থায় সরকার, ইউক্রেনের সরকার দীর্ঘদিন নির্বাচন ছাড়ার ক্ষমতায়, এটা তার একটা ডিজাইনের অংশ। সেটার সাথে যুদ্ধ অবস্থা হলে তো অর্থনীতি সচল থাকবে না। দেখুন, কথায় কথায় বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি চলছে কিনা উই নোবডি নোস। মেডিকেল কলেজ বিনা কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা হচ্ছে কিনা আমরা জানি না, সেখানে প্রতিদিন তালিবানের মিছিল হচ্ছে, সেখানে ইনকিলাবের মিছিল হচ্ছে, কিন্তু পড়াশোনা যে জ্ঞান অর্জনের সেসবগুলো সব বন্ধ। এবং বাংলাদেশের যে একটা সুস্থ সবল অর্থনীতি, চালিকা শক্তি, গার্মেন্টস এন্ড বিভিন্ন ইন্ডাস্ট্রি যেসবগুলো এক্সপোর্ট করছে, সেসবগুলোর হাজার হাজার মেয়েরা বেকার, এবং গাজী ফির বিভিন্ন ফ্যাক্টরি গুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। এসব আমি একটা উদাহরণ দিলাম, এরকম অনেক। অর্থনীতিটা আর কতদিন চলবে? এই যে যেটা গত সরকারের যে পরিকল্পনা, এটার থেকে এই সুবিধাটুকু নিয়ে 10 মাস তো চালালেন উনি, এখন নাই আন্তর্জাতিক সাপোর্ট অর্থনীতি। উনি বলেছিলেন হাজার হাজার কোটি ডলার উনি নিয়ে আসবেন, $1 আসেন। যে রেমিটেন্স যোদ্ধারা ইমোশনাল ব্ল্যাকমেল হয়ে জুলাই আগস্ট মাসে বিভিন্ন দেশ থেকে বলেছে যে আমরা বাংলাদেশে রেমিটেন্স পাঠাবো না এই সরকার না গেলে, এবং সেই সরকার চলে যাওয়ার পর তারা কিন্তু একটা বিরাট রেমিটেন্স পাঠায়, সেটা কিন্তু এখন আবার তলানিতে, একদম তলানিতে। এখন কিন্তু তারা সকলেই হতাশ যে কি করলাম, আমরা জেলে গেলাম আরব দেশগুলোতে, অথচ আমাদেরকে দেশে আমাদের মা বোনদেরকে অত্যাচার করা হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, তাদেরকে রেপ করা হচ্ছে। বাংলাদেশ ছোট দেশ, 18 কোটি মানুষ, সবাই সবার আত্মীয়, সব বাড়িতে কিন্তু
সব বাড়িতে কিন্তু কোনো না কোনো ভাবে এই সরকার হাত দিয়েছে, কোনো না কোনো ভাবে প্রত্যেকের বাড়িতে, হিন্দু, বৌদ্ধ, মুসলিম যারাই আছেন বাংলাদেশের খ্রিস্টান, সকলের বাড়িতে কোনো না কোনো ভাবে। মানুষ যখন ফোন করে বলে ভাই দেশ তো গেছি, এখন রাস্তায় বের হতে পারি না, আল্লাহ আল্লাহ করে দোয়া পরে তাবিজের পানি খেয়ে বের হয়ে যাতে আমাকে কোনো ক্রমে বাবার বাড়িতে ফিরে আসতে, বাড়িতে ফিরে আসলেও ইয়ে হবে না। ওই আমি বলবো এটা ধর্মের বিরুদ্ধে বলছি না, ওই মানে বাংলাদেশে মানুষটা ভালো এটা প্রমাণের জন্য একটা ট্রেডিশন হয়ে গেছে, তার মাথায় একটা টুপি, ওনার একটু দাড়ি, এবং সে এভাবে ঘরে। এই মানুষগুলো কোত্থেকে জড়ো হয়, প্রত্যেকের বাড়ি আক্রমণ করে, এটা দেখা যায়, এবং সেটা প্রতিহত বাংলাদেশ আর্মি করছে না। এটা খুব দুঃখজনক, এবং এই বাংলাদেশ আর্মির এই প্যাট্রিয়টিক ইমেজ আবার কবে ফিরে আসবে সেটা সুদূর প্রসারী। অতএব যে কথাটা ফিরে বলছিলাম যে রিসেশনের একদম দোরগোড়ায়, এতে ডক্টর ইউনূসের কোনো দুঃখ নেই, কারণ তখন বিভিন্ন কারণ দেখিয়ে নির্বাচন কিন্তু না করার ওনার পরিকল্পনা। অর্থাৎ নির্বাচন যতদিন না করবে ততদিন পর্যন্ত ওনার তো এই আমাদের রিজার্ভ কিন্তু গত 10 মাসে বাড়েনি, যেহেতু বলা হচ্ছে আগের সরকার সময় সমস্ত টাকা বিদেশ পাচার করে দেওয়া হয়েছে, তার জন্য নাকি রিজার্ভ কমে যায়, যেটা অর্থনৈতিক কোনো মানদণ্ডে হয় না। কিন্তু এখন রিজার্ভ বাড়ে না কেন? এটা কিন্তু তলানিতে গিয়ে পৌঁছবে নভেম্বরের মাঝে। নভেম্বরে যেটা হবে বাংলাদেশে, সেটা হবে এমন একটা পরিস্থিতি যে এখানে নির্বাচন হওয়ার মতন কোনো পরিস্থিতি থাকবে না, এটা ডক্টর ইউনূস চাচ্ছেন। সেই সাথে ধরে নিলাম নির্বাচন হলো, ধরে নিলাম সেই নির্বাচনে কি হবে, আমি যেখানে এই সরকারের কোন সমালোচনা করার মতন কোন দুঃসাহসী বাংলাদেশের 18 কোটি মানুষের এই মুহূর্তে নেই, সেখানে আপনি চিন্তা করতে পারেন ভোট কেন্দ্রে কি হবে? সেটা তো ভোট হবে না, সেটা হতে পারে না, কারণ আমরা 3টি বোধ হয়, যদি ভুল না করি, 3টি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কথা আমরা জানি, এবং সেই 3টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারি 90 দিনের ভিতরে মোটামুটি ভাবে দেশকে নিজের কন্ট্রোলে রেখে নির্বাচন ব্যবস্থা করেছিলেন। আর ওনার কন্ট্রোলে তো উনি ইচ্ছা করেই নেই, আর কন্ট্রোল তো উনি রাখতেও চান না। অতএব ওনার কাছে যে কন্ট্রোল নেই সেটা তো আমরা দেখতে পাচ্ছি, এবং এই কোনি কন্ট্রোলটা ফিরিয়ে আনার মতন আর্মিকে দেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা, কিন্তু আর্মিকে ব্যবহার করা হচ্ছে না। আর্মিকে একদম নিষ্ক্রিয় রাখা হচ্ছে, জুজুর ভয় দেখানো হচ্ছে, আমেরিকার ভয় দেখানো হচ্ছে, জাতিসংঘের ভয় দেখানো হচ্ছে। আর্মির সাথে যদি আর্মি আবার এই সরকারের বিরুদ্ধে চলে যায়, যদি সেই কোনো একটা ফাঁক ফোকর বের হয়ে যায় যে ঠিকাদারিতে কত টাকা কে পেয়েছিল, সো এই দেশটা সম্পূর্ণভাবে আগামী প্রজন্মের জন্য যে ব্যবস্থাটা ডক্টর ইউনূস করে যাবেন, সেটা হলো আমাদের দেশ দীর্ঘকালীন সময়ে একটা আফগানিস্তানে রূপান্তরিত হতে যাচ্ছে। ধন্যবাদ। একদম শেষ পর্যায়ে আমি আরেকটি প্রশ্ন রেখে আমরা এই কথাটুকু শুনে শেষ করব। সেটি হচ্ছে এই যে জুলাই সনদ, আপনিও জানেন, আমরাও সবাই জানি যে জুলাই সনদ এবং 5ই আগস্ট, যেটা মূলত পুলিশ হত্যা দিবস হিসেবে এক ধরনের চিহ্নিত হয়ে আছে, সেদিন অবশ্য 5ই আগস্ট এই এনসিপি এবং সরকার ভিন্নভাবে উদযাপনের পরিকল্পনা নিয়েছে, কিন্তু জুলাই সনদটিকে তারা গুরুত্ব দিচ্ছে, এটি যে কোনো ভাবে 5ই আগস্টের আগে ঘোষণা করা হবে বলে বলা হয়েছে। কিন্তু আমরা শুনেছি বা দেখেছি সেনাবাহিনী প্রধান বলেছিলেন যে মুক্তিযুদ্ধই হচ্ছে সবার আগে থাকবে, আর জুলাই সনদে সেখানে মুক্তিযুদ্ধের বিষয়টিকেই মূলত একদম ঝেড়ে ফেলে দেওয়া হবে। তো যদি জুলাই সনদটি হয়েই যায়, সেইখানে কি সেনাবাহিনী আরেকটি ধাক্কা খাবে? সেনাবাহিনী কি আরেকটি চর খাবে? এরকমটা মনে হচ্ছে আপনার? কিভাবে শুরু করবো সেটা চিন্তা করছি। বিষয়টা হলো যে এটা শুধু মিলছে না, কিন্তু তারপরে বলি, আমরা আক্ষেপ করে বলতাম কি জানি, যে যার নাই তা হারানোর ভয় তো থাকে না, তাই না? বাংলাদেশ আর্মির আসলে কি ক্ষমতা আছে কি আছে না সেটা নিয়ে তো আজকে আমরা আলাপ করছি।
আসলে তো আমরা দেখতে পাচ্ছি না বাংলাদেশ আর্মির কোনো ক্ষমতা আছে কিনা। এর অনেকগুলো পরীক্ষাই তারা দেখিয়ে আমরা বলতে পারি যে ফেল করেছেন। কারণ আর্মি হলো কমান্ডিং সিস্টেম, ইটস নট ডেমোক্রেটিক সিস্টেম। আর্মিতে আলাপের প্রয়োজন নেই, আমি কমান্ডার, তৌফিক মারুফ আমার আন্ডারে, আমি আপনাকে কমান্ড করব, আপনার এটা মানতে হবে, না হলে আপনার কোর্ট মার্শাল হবে। সেখানে কোনো যৌক্তিক কোনো কারণ নেই, সেখানে তোমাকে ফায়ার করতে হবে, আই জাস্ট অর্ডার। তুমি কাকে ফায়ার করবে, ইউ ডু নট আস্ক ইট। সেখানে উনি মিটিং করেন। এবং এই যে জুলাই সনদ, হ্যাঁ তারা যেহেতু তাদের সাথে কিন্তু জনগণের কোনো সম্পৃক্ততা নেই, কোনো রাজনৈতিক দলের তারা নেতা কর্মী না। আচ্ছা, জনগণের কাছে তাদের দায়বদ্ধতা কিছুই নেই। যেমন ডক্টর ইউনূস মানে বাংলাদেশের মানুষকে কত হেয় ভাবে চিন্তা করেন, যে উনি বিবিসির সাথে বললেন যে বাংলাদেশের ভোটাররা টাকা দিলেই ভোট দিয়ে দেয়। অতএব এটা বাংলাদেশের 18 কোটি মানুষকে অপমান, সরাসরি অপমান। বাংলাদেশের মানুষ দেখেন এখন মনে হয় চামড়া মোটা হয়ে গেছে। তারা জুলাই মাসে কোটা আন্দোলনের নামে রাস্তায় নেমে আসলো, কিন্তু তাদেরকে এখন বলা হচ্ছে 10 টাকা 100 টাকা দিলে আপনার ভোট কেনা যায়। তারা কিন্তু উত্তেজিত হচ্ছে না, কিন্তু উত্তেজিত না হওয়ার জন্য রাস্তায় রেখেছে আর্মি। এবং আর্মিরা আপনারা জানেন যে গত 10 মাসে যা করেছে, যারা এই সরকারের প্রতিবাদ করতে গেছে তাদের বাড়িতে মব কিলিং হচ্ছে, অ্যাট্রোসিটি হচ্ছে। আর্মি ওখানে যাচ্ছে না, তারা চলে গেলে ওই বাড়ির লোকস্বজনদেরকে ধরে নিয়ে যাচ্ছে। সেই আর্মির কাছ থেকে জুলাই সনদ হোক আর যাই কিছু হোক, 32 নাম্বার যখন ভেঙে দেওয়া হলো, তারপর আর বাংলাদেশের সমস্ত কিছু এমনি ঘুরিয়ে দেওয়া হয়েছে। জুলাই সনদ তারা ডিক্লেয়ার করুক আর না করুক, বাংলাদেশের মানুষ অবশ্যই 71-এর চেতনায় বাংলাদেশকে ফিরিয়ে আনবে, এবং সেটা দূরে নয়। এবং হয়তোবা তখন এই যে আর্মি, যেটা 71-এর স্বাধীনতা সংগ্রামের ভিতর দিয়ে তৈরি হওয়া, এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তাদের অংশগ্রহণ রয়েছে, এবং সেই ঐতিহ্যের ধারাবাহিকতা যদি রক্ষা করতে হয়, তাহলে 71-এর সেই সংগ্রামের প্রতি শ্রদ্ধা রাখতে হয় এবং আপনাদের অস্তিত্ব রক্ষা করতে হয়, তাহলে অবশ্যই আর্মিকে জুলাই সনদকে প্রতিহত করতে হবে, বাধা দিতে হবে, এবং কোনো ক্রমেই এটা করতে দেওয়া যাবে না, যেটা ওনারা 2 বার বলেছেন, আপনি বলেছেন। এখন সময়ই বলবে তারা কি করছেন। আর যদি সময়ে তারা না করতে পারে, তাহলে সময় গেলে তো সাধন হয় না, লালন পড়ে গেছে। আমি যদি সরাসরি একটু আপনার কাছে যেতে চাই, আমরা দেখছি 5ই আগস্টের, গত বছর 5ই আগস্টের পর থেকে একের পর এক প্রতিদিনই বিভিন্ন ক্যাটাগরির, বিভিন্ন ধরনের, বিভিন্ন মাপের যে অ্যাট্রোসিটি গুলা চলছে, মব ভায়োলেন্স চলছে, মব কিলিং চলছে। এবং সর্বশেষ গতকালকে এসে আমরা দেখলাম সাবেক নির্বাচন কমিশনার, তাকে যেভাবে হেনস্থা করা হলো, জুতাপেটা করা হলো, একজন বীর মুক্তিযোদ্ধা, সাবেক সিসি। তারপরও সেনাবাহিনীর উপরে যেহেতু মানুষের এত আস্থা, কোনো ক্রাইসিস হলেই তাদের দিকে তাকিয়ে থাকেন। সেনাবাহিনী কয়েকবার হুঙ্কার দিয়েছে যে কোনো অবস্থাতেই তারা এই ধরনের মব ভায়োলেন্স সহ্য করবে না, কিন্তু তারা সহ্য করেই চলছে। এবং পরিস্থিতি এমন, মানুষ এখন সেনাবাহিনীকে নিয়ে রীতিমতো মজা করা শুরু করেছে। মানুষ বলা শুরু করেছে যে সেনাবাহিনীকে আসলে এই মজা পেয়ে গেছে এই যে মব কিলিং, মব জাস্টিস, মব ভায়োলেন্স, এগুলোতে আসলে কি তাই সেনাবাহিনী কি কোনো মজা নিচ্ছে? আপনার কি মনে হয়? আপনি তো স্টেট ডিপার্টমেন্টের মতো জায়গায় কাজ করছেন, বাংলাদেশের পরিস্থিতি কি? সেনাবাহিনী কেন এমনটা করছে? আপনাকে আবারও ধন্যবাদ জানাই তৌফিক মারুফ, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, আপনার জার্নালে কথা বলার জন্য। আমি যে বিষয়গুলো নিয়ে মূলত কাজ করি, সেই বিষয়গুলো হলো ডিপ্লোমেসি, পলিটিক্স এন্ড পলিসি। এই ডিপ্লোমেসিতে আমরা যে বিষয়টা লক্ষ্য করছি, আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই, তাহলে দেখতে পাবো ভলকার তুর্ক, যিনি জাতিসংঘের মানবাধিকার কমিশনের চিফ বা কমিশনার, তিনি বিবিসিতে বলেছিলেন যে বাংলাদেশ আর্মিকে তিনি ফোন করেছেন। কথাটা ওনার মুখের সরাসরি বিবিসিতে বলা। ফোন করেছিলেন 5ই আগস্টের আগে, যে তারা যদি সরকারের পক্ষে, অর্থাৎ যারা রাস্তায় নেমে আসবে তাদের বিপক্ষে দাঁড়ায়, তাহলে তারা ভবিষ্যতে বা জাতিসংঘের শান্তি
বাহিনীতে বা শান্তি রক্ষা বাহিনীতে, শান্তি বাহিনী বললে আরেক সমস্যা, শান্তি রক্ষা বাহিনীতে তাদের চাকরি হারাবেন, এটা আসলে ব্ল্যাকমেইলিং। এটা কোনো অধিকার নেই, কোনো জাতিসংঘেরও নেই, অন্য দেশেরও নেই। ইন্টারনালি অনেক পলিটিক্স হয় যেখানে ক্ষমতার বলয়, সেখানে সমস্ত কিছু সাদা কালো, সেখানে কোনো ইমোশন নেই। কিন্তু এইরকম ভাবে বলা একটি স্বাধীন সার্বভৌম দেশের সেনাদেরকে যে তোমরা তোমাদের দেশের সরকারের বিপক্ষে না দাঁড়ালে এটার হয় এক্সপ্লেইন যদি আমরা করি, আমরা সহজভাবে যদি এটা বিশ্লেষণমূলক ভাবে বলি, তাহলে সহজ ভাষায় হলো যে তোমরা তোমাদের সরকারের কথা শুনলে তোমাদের চাকরি থাকবে, এই কথাটা আমি বললাম। চাকরিটা তাহলে আপনার প্রশ্ন থেকে, তৌফিক মারুফ, আপনার প্রশ্ন থেকে আমি আমাদের শ্রোতা মন্ডলীর কাছে প্রশ্ন রাখি, আসলে বাংলাদেশ আর্মি কার চাকরি করে? তারা কি জাতিসংঘের চাকরি করে? তারা কি অন্য কোনো দেশের চাকরি করে? না, তারা বাংলাদেশের চাকরি করে। যদি তাদের কেউ বিদেশি বলতেই বোঝাচ্ছি, জাতিসংঘের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে ভলকার তুর্ক যদি ফোন করে ওনাদেরকে বলে থাকেন যে তোমরা এই করবে না, তাহলে মেরুদণ্ড তো তাদের সোজা করে দাঁড়িয়ে বাংলাদেশের পক্ষে দাঁড়ানোর কথা ছিল। ওনারা বলেছেন যে বাংলাদেশের পক্ষে, আমরা বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে কাজ করব। তো বাংলাদেশের সাধারণ মানুষ বলতে কি এই কিছু মানুষ যারা মেটিকুলাসলি ডিজাইন করে বাংলাদেশের ক্ষমতাটাকে তারা দখল করলো, না আছে তাদের সাধারণ মানুষের সাপোর্ট। বাঙালিরা ইমোশনাল একটি জাতি, বাঙালিরা খুবই আবেগপ্রবণ, আবেগতাড়িত একটি জাতি। তারা যেরকম খুব আদর যত্ন করে পোষে, আবার সেই পশুকেই তারা আদর যত্নের সহকারী কুরবানি করে কেটে করে খেয়ে ফেলে। অন্যান্য দেশে যেহেতু আমি ভ্রমণ করার সৌভাগ্য হয়েছে এই জীবনে, প্রায় সমস্ত ইউরোপ এবং প্রায় উত্তর আমেরিকার সমস্ত জায়গায়, সেখান থেকে আমি বলতে পারি যে এই ধরনের নৃশংস এবং আবেগী এই যে কম্বিনেশন, এটা আমাদের মাঝে রয়ে গেছে। এবং সেখানে জুলাই মাসে মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসেবে আমাদের রাষ্ট্রকে খেপিয়ে তোলা হলো। আমাদের সাধারণ মানুষের ভিতরে সেই আবেগ তারিত, কারণ দীর্ঘ সময় ক্ষমতা থাকলে, আমি তখন ব্রিটেনে গিয়েছিলাম 1988, গিয়ে দেখি সেখানে মার্গারেট থ্যাচার, উনি খুবই বলবো যে অজনপ্রিয়। আমি এই লৌহ মানবীর কথা শুনে শুনে গেলাম ব্রিটেন, সেখানে গিয়ে দেখি সাধারণ মানুষের, আমি পাবে গেলে তারা মার্গারেট থ্যাচারের কেন ক্ষমতা ছাড়ছে না এসবগুলো নিয়ে আলাপ করে এবং তাদের তিরস্কারমূলক কি কথাবার্তা। সেই রকম বাংলাদেশে যেখানে এই বিষয়টা যে, বা আমরা জানি যে আমাদের কিছু কিছু নদী উদাহরণস্বরূপ বলা যায়, বুড়িগঙ্গার পানি সকালে উত্তরে ডুবে বিকেলে দক্ষিণে যায়, সেখানের সেই বাঙালিদের যে ইমোশনাল ব্ল্যাকমেইলিং যেটা মেটিকুলাসলি ডিজাইন করে ডক্টর ইউনূস করলেন, সেটাতে তারা পা দিয়ে কিন্তু পরের দিন সকালে ঘুম থেকে উঠেই বুঝলো যে পুলিশ বাহিনীদেরকে হত্যা করা হলো কেন, উনি ক্ষমতা নিচ্ছেন না কেন, এদের পেছনে কারা? এদের পেছনে আমি বাংলাদেশের সমস্ত সেনাবাহিনীর কথা বলছি না, সেনাবাহিনীর ভেতরে আজও একটি অংশ এই মব জাস্টিসকে লালন করছে। উদাহরণ দিয়ে বলি, আজকেই ঢাকায় আমাদের যাদের সাথে আমরা তথ্য সংগ্রহ করার জন্য আমাদেরকে সহযোগিতা করেন, আমি তাদের নাম বলছি না, তাদের কারো একজনের সাথে কথায় কথায় বলা হলো যে হ্যাঁ, আমাদের আর্মির পক্ষ থেকে আমরা নিশ্চয়ই চেষ্টা করি মব ভায়োলেন্স যাতে না হয়, আমরা এটাকে প্রতিহত করব। কিন্তু আমরা যখন প্রেসে কথাটা বলি, এটা তো এক্সিকিউট যারা করবে, তারা যদি এক্সিকিউট না করে এবং তারা যদি তাদেরকে বলে দেয় যে সেনা কি জানি কেন্দ্র থেকে যা বলা হলো সেটা বলার কথা, আপনারা আপনাদের কাজ করে যান, আপনারা আপনাদের যা করার তা করে যান। এই যে বিভাজন, এই যে কথা এবং কাজের অমিল, সেটার দায়িত্ব আলটিমেটলি গিয়ে তো বর্তায় সেনা প্রধানের উপর। আলটিমেটলি বলছি যে উনি হয়তো বা ব্যক্তিগতভাবে সিরিয়াসলি মনে করেন যে ইয়েস, বাংলাদেশ আর মব জাস্টিস করতে দেওয়া হবে না। মব কিলিং, জাস্টিস শব্দটা আমরা জানি, এই টার্মটা সঠিক সত্য, মব জাস্টিস মানেই কিলিং,
মানে তাহলে এই বিষয়টা আসলে সেনা প্রধান এবং ওনার সহযোগী অন্যান্য সেনা কর্মকর্তাগণ, যারা জেনারেল রয়েছেন, ব্রিগেডিয়ার রয়েছেন, তাদের আসলে এই বিষয়ে গুরুত্ব সহকারে চিন্তা করা উচিত যে আমাদের বাংলাদেশে এমনকি দীর্ঘকালীন যে মিলিটারি ছিল তখনও আর্মিরা রাস্তায় এত দীর্ঘ সময় ছিলেন না, কারণ আর্মি এবং সিভিলিয়ান এটাকে আলাদা রাখতেই হবে। আর্মি এখন আপনার কথাই আপনি বলেছেন একটা হাস্যকর পর্যায়ে চলে গেছে, এবং শিশুরা পর্যন্ত আর্মিদেরকে তাচ্ছিল্য করে কথা বলে, যে সবগুলো আগে তো আমাদের ভিডিওগ্রাফি ফটোগ্রাফি ছিল না, এখন তো এটা প্রত্যেকের হাতে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি, এবং এটা হাজার হাজার ডকুমেন্ট আমরা দেখতে পাই। আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, যারা আমাদের কথা শুনছেন এবং যারা এরশাদের সামরিক শাসন দেখেছেন, অন্ততপক্ষে এরশাদের এটা বলছি এই কারণে, কারণ জিয়াউর রহমানের এটা না হয় আমরা অনেক ছোট ছিলাম, আমাদের তেমন স্পষ্ট মনে নেই, কিন্তু এরশাদের বিষয়টা আপনারা যারা দেখেছেন তারা দেখেছেন যে যেখানে আর্মি যেই জায়গাটায় ক্যাম্প করেছে সেই সামনের রাস্তা দিয়ে মানুষ হাঁটতো না, হ্যাঁ, যে ওইখানে আর্মির ক্যাম্প, তারা ঘুরে অন্য দিক দিয়ে যেত, ওই আর্মির ক্যাম্পের সামনে দিয়ে যেত না। তো সেই আর্মি এখন একটা হাস্যকর বাহিনীতে রূপান্তরিত হয়েছে। আমি তৌফিক মারুফ আপনাকে বলতে চাই যে এটার জন্য কি আর্মি কি, এটার আর্মির যারা চিফ, আর্মির যারা জেনারেলরা নিশ্চয়ই আমাদের কথা শোনার সৌভাগ্য ওনাদের হওয়া উচিত, কারণ যে ওনাদের এই বিশ্বের যে সমস্ত দিক থেকে যে আপনাদের দিকে বা মানুষ তাকিয়ে আছে যে আপনারা কি করছেন, কারণ আপনারা যদি 5ই অগাস্ট আপনাদের প্রতিশ্রুতি এবং শপথ রক্ষা করতেন যে বহিঃশত্রুর আক্রমণ থেকে 18 কোটি মানুষকে আপনারা রক্ষা করবেন, তাহলে বাংলাদেশের তৎকালীন যে সরকার, সেই সরকারের যে প্রধান, তাকে আপনারা সেফ কাস্টডিতে নিতে পারতেন। ওনাকে বিদেশে উনি কিন্তু বারবার চেষ্টা করেছেন এবং বলেছেন যে আমাকে সেফ কাস্টডিতে নেওয়া হোক, এবং পরবর্তী প্রধানমন্ত্রীকে দায়িত্ব না নেওয়া পর্যন্ত তো আমার কার্যক্রম চালিয়ে যেতে হবে, এবং এই প্রোটেকশন আমাকে দেওয়া হবে, এবং আমি জনগণের উদ্দেশ্যে কথা বলতে দিতে চাই। এটা ছিল সেনাবাহিনীর কর্তব্য। সেনাবাহিনীর কর্তব্য এটাতে পড়ে না যে মব জাস্টিস তো ওনারা তো এলাও করেছেন সেই দিনই, এবং এসবগুলো রেকর্ড, ভিডিও রেকর্ড, অডিও রেকর্ড, তাদের যে তাদের ভিতরের যে কথা, সেই সবগুলো রেকর্ড আমাদের হাতে আছে। তারা 5ই আগস্টে ইয়াতে প্রধানমন্ত্রীর বাসভবনে ওনার সাথে দেন দরবার করছেন যে আপনাকে দেশ ত্যাগ করতে হবে, হেলিকপ্টার বিমান রেডি, আর উনি বলছেন যে না, আমাকে মেরে ফেলো, আমি দেশ ত্যাগ করবো না, আমাকে তোমরা সেফ কাস্টডিতে রাখো। কিন্তু তারা কি করলো, ওনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করলেন, এবং সেই সাথে সাধারণ মানুষকে আমন্ত্রণ করা হলো যে আমরা কোনো বাধা দিচ্ছি না। তারা সমস্ত ব্যারিকেড সরিয়ে দিল, যেসবগুলো সাধারণত পুলিশের ব্যারিকেডও থাকে, আর্মির ব্যারিকেড না, সেসবগুলো আর্মি ট্রাক এসে সরিয়ে দিল। সাধারণ মানুষকে আমন্ত্রণ জানানো হলো যে আসো, লুট করো, ইয়ে করো। তাহলে এই বিষয়ে আমরা যদি আজকে কথাটা বলি, আমরা এটা করতে চাই না, কিন্তু সত্যকে সত্য বলার জন্য নিরপেক্ষ কোনো সাংবাদিকতা নেই, সত্য বলার সাংবাদিকতা আছে। নিরপেক্ষ বলতে গেলে যে একটা অ্যাট্রোসিটি হবে, আমি নিরপেক্ষ ভাই, আমি তো এটা বলবো না, এটা আওয়ামী লীগের পক্ষে যাবে, এটা বিএনপির পক্ষে যাবে, এটা না, তা না, আপনাকে সত্য বলার দুঃসাহসিকতাই সাংবাদিকতা, এবং সেটাই হলো জার্নালিজম ইজ নট এ ক্রাইম। আপনি হলেন, এটা রক্ষা করতে হবে যে ইয়েস, আমাদের সেনাবাহিনীকে আজ পর্যন্ত দেশপ্রেমিক সেনাবাহিনী বলা হয়, কিন্তু আপনাদের দেশপ্রেম গত 10 মাসে দেখাতে পারছেন না, প্রমাণ করতে পারছেন না। আপনাদের একটা বলেন, কিন্তু আপনারা বাংলাদেশের মব যা কিলিংটা আপনার বন্ধ করতে পারছেন না। মানুষের আত্মসম্মানকে রক্ষা করার দায়িত্ব, নিরাপত্তার দায়িত্ব আপনারা অন্য দেশে গিয়ে নিরাপত্তা দিচ্ছেন। তো আপনারা জাতিসংঘের হয়ে শক্ত টাকা কামাই করার জন্য ওইখানে গিয়ে ঠিকই এমনকি বাংলা ভাষা শেখাচ্ছেন সেসব দেশে গিয়ে।
আপনাদের হাজার হাজার ছবি ভিডিও আমি এখানে তুলে ধরতে পারি, যেখানে আপনাদেরকে স্যালুট দিতে ইচ্ছে করে যে আপনারা শিশুদেরকে রক্ষা করছেন, পরিবারকে রক্ষা করছেন, আদরের সাথে তাদেরকে প্রোটেকশন করছেন, যাতে তাদের যারা তাদেরকে খুন করতে আসবে তাদের হাত থেকে রক্ষা করছেন। আপনাদের আপনার গাড়িতে তাদেরকে নিয়ে ঘোরাঘুরি করছেন, বহু আছে আপনাদের তো নিজের দেশ, জন্মভূমি। আমাদের মাইকেল মধুসূদন দত্ত খুব স্পষ্টভাবে বলেছেন, স্বদেশ, এটা আই মিন ইট। স্বদেশকে রক্ষা করার জন্য আপনারা কি করলেন? স্বদেশ, মাতৃভূমিকে যদি রক্ষা করতে না পারেন, মাতৃভূমির মানুষকে যদি শান্তি না দিতে পারেন, যোগ্য ব্যক্তির মর্যাদা যদি ক্ষুণ্ণ করতে এই অযোগ্য ব্যক্তিরা, আমি অবশ্যই বলবো যারা আজকের ক্ষমতায় তারা কেউ দেশটা পরিচালনার জন্য যোগ্য নয়। না আছে তাদের জ্ঞান, না আছে তাদের রাজনৈতিক প্রজ্ঞা। এই দুইটা বিষয় না হলে জনগণকে পরে আপনি এক পাল গরুকে হয়তো বা ক্লেশে চালিয়ে নিতে পারবেন, কিন্তু 18 কোটি মানুষকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আপনাদের হয়নি, আপনাদের কারো হয়নি। সেখানে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি, এই 18 কোটি মানুষকে এই বাংলাদেশের মতন জায়গায় যেখানে প্রত্যেকটি ব্যক্তির 3, 4, 10টি মত আছে, একটা বিষয়ে একটি ব্যক্তির 10টি মত আছে বাংলাদেশে, সেই দেশের জায়গায় যে গত প্রধানমন্ত্রী বলছি এই জন্যে যে উনি এই মুহূর্তে যেহেতু এক্সিকিউট করতে পারছেন না ওনার রাজনৈতিক কর্তব্য এবং সরকারি কর্তব্য, কিন্তু বাংলাদেশের সংবিধান অনুসারে অবশ্যই উনি পদত্যাগ করলেও এখনো যেহেতু সংবিধান বলবৎ উনি প্রধানমন্ত্রী, উনি যেখানেই থাকুক না কেন, এবং সেই অর্থে উনি বাংলাদেশকে পরিচালনা করেছিলেন। আমরা তুলনা করতে পারি। হ্যালো, আমি বলতে চাই ডক্টর ইউনূস, তুলনা করুন। আপনি তো লগ্নি ব্যবসায়ী, তো আপনার নিশ্চয়ই টাকা পয়সার তুলনা করেন, 10 টাকা দিলে কত টাকা আসবে। আপনার তুলনা করুন 71 সন থেকে 2024 সনের 5ই অগস্ট পর্যন্ত, এবং আপনার শাসনও তুলনা করুন। বাংলাদেশে এই কালচারটাই তো ছিল না। আমাদের সামনে দিয়ে প্রতিপক্ষ দলের লোকেরা গেলে আমরা সম্মানের সাথে তাদের নিয়ে টিজও করতাম না, অনেক দূরে চলে গেলে তারপর মিছিল করতাম যে অমুকের চামড়া তুলে দেব আমরা। হ্যাঁ, কিন্তু সে ততক্ষণে নিরাপদ এবং বহুদূরে। এই যে সভ্যতার প্রতীকী আমাদের এখন এই জায়গাটিতে আপনি যে বিষয়গুলো তুলে ধরলেন, বাংলাদেশের মানুষ তো এগুলো দেখছে। আমি ঘুরে ফিরে সেনাবাহিনীর জায়গাটিতে আসছি। আপনিও বলছেন যে সেনাবাহিনীকে আমরা সবাই শ্রদ্ধা করি, বাংলাদেশের মানুষ ভালোবাসে, তারা মুক্তিযুদ্ধে অবদান আছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যখন এই যে বঙ্গবন্ধুর বাড়ি গড়িয়ে দেওয়া হলো, তারা দাঁড়িয়ে পাহারা দিলেন, এর আগে পরে আরো যা কিছু হয়েছে সেগুলোতে তারা কোনো রিয়াক্ট করছেন না। এমনকি তাদের ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার ঘোষণা দিলেন একজন ব্যারিস্টার ফুয়াদ ফাহাদ, আর একজন এই যে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, তিনি রীতিমতো হুঙ্কার দিলেন। আরো কয়েকজন, এর মধ্যেও কবে একদিন দেখলাম যে আঙুল উঁচিয়ে তাদের সামনে একদম যে আমরা এটা বলছি, কি করবেন করেন আপনারা, আমি এরকম করে করে বলতেছে। এখন সেগুলো তারা কোনো কিছুই তো ঠেকাতে পারছেন না, তাদের কোনো কোনো কার্যক্রমই তো দেখা যাচ্ছে না, শুধুমাত্র ট্রাফিক কন্ট্রোল ছাড়া আর মাঝে মধ্যে মাদক অভিযান ছাড়া। তাইলে তারা আসলে কেন এটা করছে না? এর ভিতরে কি থাকতে পারে? আপনার আর কোনো একটু নতুন কোনো অ্যানালাইসিস আছে কিনা যে গভীর কোনো কিছু আসলে হচ্ছে কিনা? নয়তো তারা কেন ঠেকা? আমি কিন্তু আপনাকে কথার এর ভিতরে অনেকগুলো তথ্যই আমি বলেছি, যেটা বলেছিলাম ভলকার তুর্কের কথা বলেছিলাম, ঘন ঘন মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণের কথা আপনার মনে আছে যে বাংলা, সেই সাথে যখন আন্তর্জাতিক যে প্রেশার গুলো আসে বাংলাদেশের এই মুহূর্তের অবস্থানগত কারণে, সেই প্রেশার গুলো থেকে আমাদের আসলেই আরো গভীরভাবে চিন্তা করা উচিত যে কেন বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের মানুষকে রক্ষা না করে তারা আসলে কি করছে। তাদের বিরুদ্ধে ওনাদের বিরুদ্ধে যখন স্লোগান দেয়া হয় যে আর্মি হলো ঠিকাদার, তাহলে কিসের ঠিকাটা ওনারা নিলেন? আমরা ধরে নিলাম এটা মানুষ বলছে, মিছিলে বলছে, কিন্তু
আপনারা উত্তর দিচ্ছেন না কেন? আপনার কথা বলছেন না কেন? আপনি কিসের ঠিকাদারি নিলেন? আপনি কি ঠিকাদারি নিলেন যেটাকে আমরা বলছি না, যেটাকে ডক্টর ইউনূস নিজেই বলেছেন যে এটা মেটিকুলাসলি ডিজাইন। আজকে কিন্তু স্কাউটের নাম উনি বলেছেন। সো এই যে সংস্থাগুলো সবাইকে পয়সার বিনিময়ে এবং বিভিন্ন প্রলোভনের বিনিময়ে, এবং তারা আপনার আরেকটা বিষয় হলো যে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের ছোট ছোট সংস্থাগুলো এবং এনজিও, বহু এনজিও এবং ব্র্যাক ইউনিভার্সিটি সহ প্রাইভেট ইউনিভার্সিটি গুলোকে দীর্ঘকালীন সময় ধরে যে মেটিকুলাসলি ডিজাইনের অংশ তৈরি করা হলো, অন দ্য টপ অফ দিস কি আর্মিদেরকেও সেই ঠিকাদারির অংশ দেওয়া হয়েছিল কিনা, সেটা হলো আলোচনার বিষয়। এবং সেই আলোচনার বিষয়টা আসলে আমি আন্তর্জাতিক সাংবাদিক হিসাবে বা পলিটিক্স এন্ড ডিপ্লোমেসি এন্ড পলিসি নিয়ে করতে গিয়ে আমি কিন্তু সেটা দিয়ে করতে পারবো না, গোড়াতে ঢুকতে পারবো না, কারণ সেটার জন্য আর্মির সাথে সমস্ত আর্মি, বাংলাদেশের আর্মি পৃথিবীর কোন কোন পরাশক্তির কাছে কি ধরনের ঠিকাদারি, কি ধরনের নত জানো চিন্তায় আমরা যেটা ইতিমধ্যে স্পষ্ট বুঝতে পারছি। আমি উদাহরণ দিই যে কিছু কিছু, এটা আমার বলা খুবই যৌক্তিক হবে, কিছু কিছু মন্ত্রীগণ যারা তাদের সিকিউরিটির কারণে হোক যে ওনারা পলাতক হয়ে গেছেন, কিন্তু তারা আবার পলাতক গিয়েও ওনারা কথা বলছেন না, কারণ নিশ্চয়ই উনি কথা বললে ওনার যে অব্যবস্থাপনা বা আমি বলবো দুর্নীতি, সেসবগুলো ওনাকে প্রকাশ করে দেবে, এই জন্য তো ওনাকে সেভ করছেন। এবং এটাই সত্য। এবং তার অর্থ কি, আর্মিকে বলা হচ্ছে ঘুরিয়ে দেব, ক্যান্টনমেন্ট পুড়িয়ে দেব, তাদেরকে বলা হচ্ছে আপনারা ঠিকাদার। হ্যাঁ, আপনাদেরকে আঙ্গুল তুলে শিশুরা পর্যন্ত কথা বলছে। আচ্ছা, আমি মেনে নিলাম শিশুদের প্রতি আপনারা দুর্বল, শিশুদেরকে রক্ষা করা আমাদের প্রয়োজন, তারা আমাদের ভবিষ্যৎ, কিন্তু যারা অন্যায়ভাবে একদম আপনাদেরকে থ্রেট দিচ্ছে তাদের বিরুদ্ধেও কথা বলছেন না, তাদেরকে আপনারা প্রোটেকশন দিচ্ছেন ভিডিও আছে। অতএব আপনারা কি আন্তর্জাতিক ভাবে কোন ঠিকাদারি নিয়েছিলেন? এটা আমি প্রশ্ন রেখে গেলাম। ধন্যবাদ। কিন্তু এই জায়গাটিতে আবার আমরা যদি একটু শিশুর জায়গা থেকে একটু বড় শিশুদের জায়গায় আসি, নির্বাচন নিয়ে যারা এখন খেলছেন, সেনা প্রধান প্রথম 2 বার বলছেন 18 মাস, যে 18 মাসের বেশি তারা থাকবেন না, 18 মাস, এরপরে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে, এটিও তারা বলেছেন। এখন সেই কথাও তো ডক্টর ইউনূস মানলেন না, এবং তারেক রহমানের সঙ্গে বৈঠক করে তারা এপ্রিল থেকে ফেব্রুয়ারি, এপ্রিল ইত্যাদি। তার মানে এই জায়গাটিতেও সেনাবাহিনীর কোনো কথার গুরুত্ব তারা রাখতে পারলো না, যে নির্বাচনটাও এই টাইমের মধ্যে হবে, 18 মাসের মধ্যে হবে। তিনি তো বলেছিলেন 18 মাস পর ওনারা ব্র্যাকে ফিরে যাবেন। তাহলে এখন নির্বাচনের জায়গায় কি হবে? আমরা কি, অর্থাৎ ডক্টর ইউনূস যা করবেন, কিংবা যদি আবার তারেক রহমানও আসেন, যাকে একসময় তারা পিটিয়ে হাসপাতালে পাঠিয়ে দেশ ছাড়া করেছেন, সেই তারেক রহমানও যদি ফিরে এসে আবার লেখা দিয়ে যে তারেক রহমানকে লিখিত দিতে হয়েছিল রাজনীতিতে, তাহলে সেনাবাহিনী তাহলে এখন এই বড়দের ক্ষেত্রে কি করবে? এইটা তো মানুষ তো এখন আসলে কোনো কিছুই বুঝতে পারছে না। এই জায়গাটিতে আপনি যেহেতু আন্তর্জাতিক পর্যায়ে এবং যুক্তরাষ্ট্রের মতো জায়গায় নিয়মিত কাজ করেন, এই জায়গায় কোনো কিছু বোঝা যাচ্ছে যে এখানে কি বাইরের কথা এখনো তারা সেনাবাহিনী মানছে, নাকি অন্য কিছু আছে? তারাও কি মানে আসলে কি হচ্ছেটা কি? ধন্যবাদ। আবারও আমরা